হ্যাঁ, তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, টপিকটার নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা এমন একটা টপিক, ঠিক আছে। তার আগে বলে দিই টপিকটার আর্টিকেল নাম্বার হলো আর্টিকেল 368। এই টপিকটা এমন একটা টপিক, সচরাচর এই যে আর্টিকেলটা, আর্টিকেল নাম্বার 368, এই আর্টিকেল চেঞ্জেবিলিটি হয় না, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করা যায় না। মানে এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়নি এই আর্টিকেল, ঠিক আছে। তো অ্যামেন্ডমেন্ট বলতে কি বোঝায়? অ্যামেন্ডমেন্ট বলতে বোঝায় আমাদের যে ভারতীয় যে সংবিধান আছে, অর্থাৎ কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন যে চেঞ্জ হয়, চেঞ্জ করার তো প্রসেস আছে, সেই প্রসেসটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট ডিসকাশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে স্কোপ। স্কোপ কি বলছে? স্কোপ বলছে দ্য ফেডারেল কনস্টিটিউশন অফ ইউএসএ, সুইজারল্যান্ড, কানাডা আর ভেরি রিজিড। আচ্ছা, ফেডারেল মানেটা কি? ফেডারেল মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যে সমস্ত কনস্টিটিউশন, অর্থাৎ বলতে গেলে দেখো, দেশ, আমাদের দেশ কিন্তু নাইদার ফেডারেল নর ইউনিটারি। ইউনিটারি মানে হচ্ছে এক নায়কতন্ত্র, অর্থাৎ একটাই রুলিং পার্টি থাকবে। আর ফেডারেল মানে হচ্ছে বলতে গেলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অনেক দেশ জুড়ে 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 একটা 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 দেশ তৈরি হবে। তো আজকে আমরা ডিসকাস করছি ফেডারেল কনস্টিটিউশন অফ ইউএসএ। ইউএসএ এর কনস্টিটিউশন টোটালি ফেডারেল, সুইজারল্যান্ডও তাই, কানাডাও তাই। এদের কনস্টিটিউশন কিন্তু টোটালি রিজিড। রিজিড মানে হেভি স্ট্রং, বলতে গেলে সহজে চেঞ্জ করা যায় না। অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। অ্যামেন্ডমেন্টটা কি? অ্যামেন্ডমেন্টটা সত্যিই খুবই কঠিন এই সমস্ত কনস্টিটিউশন যাদের আছে তাদের জন্য। এবং amendment to them is very difficult. Some of the constitution are flexible. কিছু কনস্টিটিউশন আছে যেগুলো সত্যি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে নমনীয়, অর্থাৎ চাইলে সহজেই চেঞ্জ করা যায়। and they can easily amended, অর্থাৎ চাইলে সহজেই চেঞ্জ করা যায় সেগুলো। কেন? কারণ সেগুলো ফ্লেক্সিবল তাই। our constitution is not too rigid, not too flexible. আমাদের কনস্টিটিউশন খুব যে রিজিড তাও নয়, আবার খুব যে ফ্লেক্সিবল তাও নয়। অর্থাৎ চাইলে যে চেঞ্জ করা যায় না তাও নয়, আবার বলতে গেলে চাইলে চেঞ্জ করা যায়। অর্থাৎ আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। অর্থাৎ বলছে আর্টিকেল 368 আমাদের কনস্টিটিউশন, সেটা পার্লামেন্টকে ক্ষমতা দিয়ে রেখেছে। কি দিয়েছে? যে চাইলে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যাবে। এবার আমরা পড়তে চলেছি অবজেক্ট। অবজেক্ট কি বলছে? দ্য ল চেঞ্জেস ফ্রম টাইম টু টাইম। ল কিন্তু চেঞ্জ হয় সময় সময়, এবং সোশ্যাল সার্কামস্ট্যান্সেস নিড থিঙ্কিং পাওয়ার টু দ্য পিপল ক্যান অলসো চেঞ্জ ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ সামাজিক যে পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা এবং থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি, সবকিছুই সময় সময় চেঞ্জ হয়। ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, ওয়ান ক্যান সেফলি সে, একজন সেফলি ভাবে বলতে পারে, ইন্ডিয়ান ফেডারেশন উইল নট সাফার ফ্রম দ্য ফল্ট অফ রিজিডিটি অফ লেজিসলেশন। ইন্ডিয়ান ফেডারেশন কিন্তু কখনোই সাফার করে না লেজিসলেশনের রিজিডিটি, অর্থাৎ লেজিসলেশন যে খুব দৃঢ় তার জন্য ইন্ডিয়ান ফেডারেশন সাফার করছে, সেরকম নয়। কারণ আমাদের কনস্টিটিউশন মানে বলতে গেলে না রিজিড না ফ্লেক্সিবল। It distinguishes the features is that it is flexible federation. আমাদের যে ফেডারেশন সেটা ফ্লেক্সিবল, অর্থাৎ নাইদার রিজিড নট ফ্লেক্সিবল। এটাই আমাদের কনস্টিটিউশনের মেন বৈশিষ্ট্য। তো নেক্সট আসছে প্রসিডিওর এন্ড কাইন্ডস অফ অ্যামেন্ডমেন্ট। ওকে, তো তাতে বলছে যে দেয়ার আর 3 কাইন্ডস অফ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন। 3 ধরনের অ্যামেন্ডমেন্টস এর কথা এখানে বলা আছে। ফার্স্ট আমরা পড়বো সিম্পল মেজরিটি, অ্যামেন্ডমেন্ট বাই সিম্পল মেজরিটি। তো দেয়ার আর সার্টেন সিম্পল ইস্যুস উইথ, কিছু সিম্পল ইস্যু আছে যেগুলো, যেমন ধরো সিটিজেন, আন্ডার আর্টিকেল 5 এবং 6 এক্সেট্রা। এই সমস্ত সিটিজেন, যে পার্ট 2 সিটিজেন আছে, আমাদের কনস্টিটিউশনের অনেক পার্ট আছে,
ঠিক আছে, তার মধ্যে পার্ট 2 এ আছে সিটিজেন। তো সিটিজেন পার্টে যদি কোনো কিছু সমস্যা হয়, দে ক্যান বি অ্যামেন্ডেড বাই পার্লামেন্ট বাই সিম্পল মেজরিটি। তো সিম্পল মেজরিটি দ্বারা সেটা চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, তো যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে কি বললো, সিম্পল মেজরিটি দ্বারা অ্যামেন্ড করা যায়। এখন কোশ্চেন আসতে পারে যে সিম্পল মেজরিটি মানেটা কি? সিম্পল মেজরিটি মানে হচ্ছে বলতে গেলে আমাদের লোকসভার সদস্য সংখ্যা কত? লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 545 এন্ড রাজ্যসভার সদস্য সংখ্যা কত? 245। এই হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভার সদস্য সংখ্যা। তো তার মধ্যে যদি মোর দ্যান 50% সাপোর্ট যদি থাকে, কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জের ক্ষেত্রে মোর দ্যান 50% সাপোর্ট থাকলেই কিছু আর্টিকেল আছে, কিছু পার্ট আছে যেগুলো চেঞ্জ করা যায়। তার মধ্যে এক্সাম্পল তো দিয়েইছে 5 এবং 6, এই সমস্ত আর্টিকেল সিম্পল মেজরিটি, অর্থাৎ সিম্পল মেজরিটি মানে মোর দ্যান 50% সাপোর্ট, অর্থাৎ মোর দ্যান 50% সাপোর্ট থাকলেই চেঞ্জ করা সম্ভব। This type of amendment does not require vast procedure. এই সমস্ত অ্যামেন্ডমেন্ট কিন্তু বলতে গেলে ভাস্ট প্রসিডিউরের প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র সিম্পল মেজরিটি থাকলেই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বাই সিম্পল মেজরিটি। এবার যেটা আমরা এখানে পড়তে চলেছি, অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি। Except the above articles, উপরের আর্টিকেলটাকে বাদ দিয়ে an amendment of this constitution may be initiated only by the introduction of the bill for the purpose of either house of the parliament. একটা অ্যামেন্ডমেন্ট করতে গেলে an amendment of this constitution may be initiated, একটা অ্যামেন্ডমেন্ট তখনই তৈরি হয়, ঠিক আছে, যখন বিলটা পার্লামেন্টে পেশ করা হয়। When the bill is passed in each house, যখন প্রত্যেকটা কক্ষ থেকে, হাউস মানে কক্ষ, অর্থাৎ লোকসভা রাজ্যসভা থেকে যখন পাস হয়ে যায় by a majority of not less than 2/3 number of the members of that house present and voting, it shall be presented to the president. অর্থাৎ টোটাল যে নাম্বারটা আমি একটু আগেই বলেছিলাম, তো অর্থাৎ লোকসভার ক্ষেত্রে 545 এবং রাজ্যসভার ক্ষেত্রে 245, এই দুটোর 2/3 সাপোর্ট লাগবে। 2/3 সাপোর্ট দিয়ে এটা পাস তো করা হলো, এবার কার কাছে পাঠানো হবে? প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। কেন পাঠানো হবে? তিনি সাইন করবেন, অর্থাৎ তিনি তার অ্যাসেন্ট দেবেন তার উপরে। Who shall give his assent? Who shall give his assent to the bill? অর্থাৎ তিনি যে এই যে বিলটা চেঞ্জ হচ্ছে, এই বিলটা চেঞ্জ হওয়ার উপরে তার সম্মতি জানাবে। The constitution shall stand amendment in accordance with the term of the bill. অর্থাৎ যেমন ভাবে বলা থাকবে ঠিক তেমন ভাবেই চেঞ্জ করা হবে। অর্থাৎ যেভাবে পাস হলো বিলটা, 2/3 নাম্বার অফ প্রেজেন্ট মেম্বার দিয়ে পাস হয়েছে, সেই 2/3 নাম্বার অফ প্রেজেন্ট মেম্বার দিয়ে যখন পাস হলো, সেই বলতে গেলে তারপর প্রেসিডেন্ট যখন তাতে অ্যাসেন্ট দিল, সেই অ্যাসেন্ট দেওয়ার পরে ঠিক যেমন ভাবে লেখা আছে সেইভাবেই অ্যামেন্ডমেন্টটা হয়ে যাবে। তো এটা কিছু আর্টিকেল আছে তার জন্য, অর্থাৎ বেশি মানে মোস্ট অফ দ্য আর্টিকেল এইভাবেই চেঞ্জ হয় বলতে গেলে। অর্থাৎ এই অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি, যে সমস্ত আর্টিকেল চেঞ্জ করতে গেলে স্পেশাল মেজরিটির প্রয়োজন পড়ে, সেই সমস্ত আর্টিকেলের কথা, আর্টিকেল চেঞ্জ করতে, সেই সমস্ত আর্টিকেল মানে বেশিরভাগ আর্টিকেল চেঞ্জ করতে গেলেই বলতে গেলে স্পেশাল মেজরিটির প্রয়োজন পড়ে। তাই জন্য স্পেশাল মেজরিটি মানেই জানে রাখবে 2/3। আর সিম্পল মেজরিটি যে জানলেই আর্টিকেল 5 এবং 6 এবং এছাড়াও আরো অনেক কিছু আছে ওতে, তো তাতে কত লাগে? মোর দ্যান 50%, যাকে সিম্পল মেজরিটি বলা হয়। এইবার যেটা আছে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি প্লাস রাটিফিকেশন। আচ্ছা, রাটিফিকেশন মানেটা কি? রাটিফিকেশন মানে অনুমোদন। অর্থাৎ বলতে গেলে এখানে বলা আছে there are certain articles which require amendment। হ্যাঁ, এর মানেটা বুঝলাম না স্যার।
র্যাটিফিকেশন মানে অনুমোদন, অর্থাৎ যাকে বলে অ্যালাউ করা, অর্থাৎ মানে মেন হচ্ছে এই যে স্পেশাল মেজরিটি বলা আছে, স্পেশাল মেজরিটি তো লাগবেই, প্লাস র্যাটিফিকেশন লাগবে। কাদের র্যাটিফিকেশন লাগবে? এই যে বিধানসভা আছে আমাদের রাজ্যে, যেমন বিধানসভা আছে, লোকসভা আছে, তেমনি আবার আমাদের প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা যে রাজ্য আছে, তো রাজ্যে যেমন বলতে গেলে বিধানসভা আছে, মানে আমাদের কেন্দ্রে কি আছে? লোকসভা আর রাজ্যসভা। আর আমাদের রাজ্যে কি আছে? বিধানসভা আছে। বিধানসভার মেম্বার সংখ্যা কত? 295টা। এই 295 জনের সাপোর্ট, 295 জনের মধ্যে মিনিমাম 50% লোকের সাপোর্ট লাগবে, এটাকে র্যাটিফিকেশন বলা হয়। অর্থাৎ কিছু আর্টিকেল আছে যেখানে স্পেশাল মেজরিটিরও প্রয়োজন, আবার কিছু আর্টিকেল আছে যেখানে মোর দ্যান 50% সাপোর্ট হলেও চলে যায়, আর কিছু আর্টিকেল আছে যেখানে স্পেশাল মেজরিটি লাগবেই, মানে 2/3 তো প্রয়োজন। ওটা ছাড়াও বলতে গেলে র্যাটিফিকেশন অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যে মানে বলতে গেলে বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, আমাদের শুধুমাত্র বিধানসভাই আছে। তো এই যে বিধানসভা, এই বিধানসভার টোটাল মেম্বার সংখ্যা 295টা, এই 295 জন মেম্বারের সাপোর্ট প্রয়োজন হবে, এইটাকে র্যাটিফিকেশন বলা হয়। একেই বাংলায় বলে অনুমোদন, অর্থাৎ তাদের সাপোর্ট লাগবে, এটাই হলো মেন কথা। ওকে স্যার। তো there are certain articles, কিছু আছে which requires amendment under this category, কিছু আছে তারা এই ক্যাটাগরির মধ্যে সাধারণত পড়ে থাকে। যেমন they are mentioned in the provision to the clause 2 of article 368, they are কি কি আর্টিকেল আছে? 54, 55, 73, 162, 241, এই সমস্ত আর্টিকেল যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমার স্টেটের অনুমোদনও লাগবে, সেন্ট্রালের অনুমোদনও প্রয়োজন আছে, দুটোর অনুমোদনই এখানে প্রয়োজন আছে। এছাড়াও এনি অফ দ্য লিস্ট ইন দ্য 7th শিডিউল, আমাদের কনস্টিটিউশন বইয়ের পেছনে শিডিউল আছে, ওই শিডিউলের মধ্যে যে 7 নম্বর শিডিউল যেটা আছে, সেই শিডিউল চেঞ্জ করতে গেলেও দুটো স্টেটেরই অনুমোদন লাগবে, রাজ্যেরও লাগবে, সেন্ট্রালেরও লাগবে। রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ বলতে গেলে পার্লামেন্টের যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ মানে স্টেটের যে সমস্ত রিপ্রেজেন্ট যারা পার্লামেন্টে বসে আছে, ঠিক আছে? যেমন একটা কথা তোমায় বলে দিই যে অনেক এই রাজ্যসভায় বলতে গেলে আমাদের স্টেটের লোকও থাকে, রাজ্যসভায় বলতে গেলে আমাদের স্টেটের লোক থাকে। তো সেইখানে চেঞ্জ করতে গেলে যেমন রাজ্যসভার সেখানে চেঞ্জ করতে যেমন রাজ্যসভার অনুমোদন প্রয়োজন পড়ে, অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়ে, ঠিক তেমনি আমাদের বিধানসভার অনুমোদন প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট ইন দ্য পার্লামেন্টে একমাত্র রাজ্যসভাই এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ বসে থাকে। এবং প্রভিশন অফ দিস লোকসভার মধ্যে শুধুমাত্র সেন্ট্রালের লোক থাকে। হ্যাঁ, সেখানেও থাকে বলবো না একদমই থাকে না কথাটা, মানে মেন কথা কি, রুলিং পার্টি যে, ঠিক আছে, তার লোকই তো লোকসভায় বসে থাকে বলতে গেলে। যেমন এখন বর্তমানে মোদিজির লোকই বলতে গেলে লোকসভায় বসে আছে। আর কি, আর হচ্ছে বিধানসভায় কে আছে? বিধানসভায় বলতে গেলে তোমার রুলিং পার্টি ছাড়াও আদার্স, এই যে যা এই আমাদের মানে একদা দেব ছিল, দেব তো আর বিজেপির পার্টি নয়, ঠিক আছে, তো সে মমতা ব্যানার্জি পার্টি ছিল, ঠিক আছে। তো ওই জন্য একমাত্র স্টেটের রিপ্রেজেন্টেটিভ রাজ্যসভাতেই থাকে, এবং বলা আছে না তারা তাদের পিরিয়ড 6 বছরের হয়, ঠিক আছে। এবং যে স্টেট থেকে পাঠায় স্টেটের ক্ষেত্রে 2 বছর অন্তর অন্তর তারা চাইলে চেঞ্জ করতে পারে, কিন্তু তাদের কার্যকাল কিন্তু 6 বছর, 6 বছরের বেশি কিন্তু তারা থাকে না, তাদের মানে পিরিয়ড হচ্ছে 6 বছর, 6 বছর হয় তারা শেষ, তারা চলে যায়। চাইলে স্যার আর আসবে না স্যার? হ্যাঁ, সে আবার আসবে, এমনিতে 2 বছর অন্তর অন্তর চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করে না, 6 বছর অন্তর অন্তর চেঞ্জ করে, কারণ একবার পাঠিয়ে দিলে আবার চেঞ্জ করার ঝামেলা, না চেঞ্জ করে না। তো এই জন্য বলতে গেলে সাধারণত রুলিং পার্টির মেম্বার যারা তারা লোকসভাতেই বেশিরভাগ থাকে,
ঠিক আছে, কারণ একটাই পার্টি যে থাকে সে তো গোটা অল ইন্ডিয়া থেকে জিতে আসে, তার তার মেম্বাররাই বেশিরভাগ বলতে গেলে লোকসভায় থাকে। আর রাজ্যসভা কি, রাজ্যসভায় বিভিন্ন প্রত্যেকটা রাজ্য থেকেও লোক যায়, গিয়ে ওখানে বসে। এই জন্য স্টেটের রিপ্রেজেন্টেটিভ সাধারণত রাজ্যসভাতেই পাবে তুমি। এবং তো স্টেটের রিপ্রেজেন্টেটিভ চেঞ্জ করতে গেলেও ওই যেমন তোমার স্পেশাল মেজরিটি লাগবে, তার সাথে রাজ্যসভার অনুমোদন, তার সাথে মানে রাজ্যসভায় যে সমস্ত বলতে গেলে রিপ্রেজেন্টেটিভ গুলো বসে আছে তাদেরকে চেঞ্জ করতে গেলে যেমন স্পেশাল মেজরিটি প্রয়োজন হয়, তার সাথে বিধানসভার র্যাটিফিকেশন লাগবে। বিধানসভা যদি র্যাটিফিকেশন দেয় তাহলে অবশ্যই চেঞ্জ হবে। নেক্সট প্রভিশনটা কি? নেক্সট প্রভিশন হচ্ছে প্রভিশন অফ দিস আর্টিকেল 368। এই আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্ট করতে গেলেও সাধারণত হয় না অ্যামেন্ডমেন্ট, কিন্তু যদি করতে হয় তাহলে ওই স্পেশাল মেজরিটি প্লাস র্যাটিফিকেশনের প্রয়োজন আছে। ওয়ান মিনিট। হ্যাঁ, তো যেটা আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। তো আমরা তিনটে পার্ট তো জানলাম। একটা সিম্পল মেজরিটি, যেখানে আমি আগেও বলেছি মোর দ্যান 50% সাপোর্ট লাগবে। দ্বিতীয় বললাম স্পেশাল মেজরিটি, যেটাতে বলা আছে 2/3 সাপোর্ট লাগবে। আর 3 নম্বরটা বললাম স্পেশাল মেজরিটি প্লাস র্যাটিফিকেশন, 2/3 তো লাগবেই। তাছাড়া প্রত্যেকটা স্টেট, এই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, যে স্টেটের যখন দরকার পড়বে সেই স্টেটের যে বিধানসভা বা বিধান পরিষদ যদি থাকে, প্রত্যেকটা কক্ষ থেকে 50% সাপোর্ট লাগবে। এই হলো তিনটে অ্যামেন্ডমেন্ট। এইবার এই অ্যামেন্ডমেন্ট চলার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু কেস লজ আছে। সেই কেস ল গুলো এবার আমরা দেখব। প্রথমেই আছে সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান। এই কেসটাতে বলছে পার্লামেন্ট ব্রট দ্য কনস্টিটিউশন 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1964। অর্থাৎ পার্লামেন্ট যখন 7th অ্যামেন্ডমেন্ট কত সালে এনেছিল? 1964 এ এনেছিল। পিটিশনার চ্যালেঞ্জ করেছিল এই অ্যামেন্ডমেন্টটাকে, যখন সুপ্রিম কোর্ট বলেছে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। তো বলতে গেলে সুপ্রিম কোর্ট এটাই জানিয়েছে যে পার্লামেন্টের পাওয়ার আছে, সে অ্যামেন্ড করতে পারে। এটা ফার্স্ট কেস, যে সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান। সেকেন্ড কেসটা বলছে শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটা বলছে দিস ইজ দ্য ফার্স্ট কেস অফ চ্যালেঞ্জিং ভ্যালিডিটি অফ অ্যামেন্ডিং পাওয়ার অফ পার্লামেন্ট। এটা আবার একবার চ্যালেঞ্জ হলো। অ্যামেন্ডমেন্ট হচ্ছে মানে পার্লামেন্টের পাওয়ার, যে অ্যামেন্ডমেন্ট করার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা চ্যালেঞ্জ হলো। এন্ড পার্লামেন্ট মেড ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বাই, প্রথম অ্যামেন্ডমেন্ট কত করেছিল? 1951 এ করেছিল। বাই হুইচ it inserted article 31A and 31B in the constitution validating the land reform and sealing laws. অ্যামেন্ডমেন্টটা কিভাবে হয়েছিল? দুটো আর্টিকেল ইনসার্ট করা হয়েছিল, 31A 31B। এই দুটো আর্টিকেলকে ইনসার্ট করা হয়েছে, যেখানে ল্যান্ড রিফর্ম সম্বন্ধে বলা আছে এবং ল্যান্ড সিলিং সম্পর্কে বলা আছে। এবং পিটিশনার ফাইলড এ রিট পিটিশন এন্ড চ্যালেঞ্জ দ্য ভ্যালিডিটি অফ অ্যামেন্ডমেন্ট। পিটিশনার কি করলো? পিটিশনার চ্যালেঞ্জ করলো এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 31A 31B ইনসার্ট করা হয়েছে, তো সেই জন্য অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই জন্য বলতে গেলে চ্যালেঞ্জ হলো, arguing that the amendment is the constitution would take away the fundamental right and of right to property as laid down in article 19(1)(f) guaranteed under part 3। অর্থাৎ বলতে গেলে তিনি আর্গুমেন্ট এটাই দিয়েছিলেন যে কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, যে এই যে রাইট টু প্রপার্টি, যে রাইট টু প্রপার্টির যে আর্টিকেলটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা বিরুদ্ধ। কেন? কারণ পার্লামেন্ট কি পারে অ্যামেন্ড করতে? তো পরবর্তীকালে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে সুপ্রিম কোর্ট ডিড নট এগ্রি দ্যাট, সুপ্রিম কোর্ট agree of the petitioner and held that parliament had the power to amend the constitution। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট এটা জানিয়েছে যে না, পার্লামেন্টের পাওয়ার আছে, সে অ্যামেন্ড করতে পারে।
তো দুটো কেস জানলাম, এইবার মেন কেসটা যাচ্ছি। তাহলে এই দুটো কেস অবশ্যই লিখতে হবে, সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটার পরে যে কেসটা এখানে আসতে চলেছে সেটা হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। ফাইনাল ডিসিশন কিন্তু এই কেসটাতেই দেওয়া হয়েছে যে পার্লামেন্ট ব্রট দ্য কনস্টিটিউশনাল 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1964। 7 নম্বর যে অ্যামেন্ডমেন্টটা হলো সেই অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছিল? 1964 এ হয়েছিল। হুইচ ইট ইনক্লুড সার্টেন স্টেট অ্যাক্ট, কিছু স্টেট অ্যাক্ট ইনক্লুড করা হয়েছে, স্টেটের কিছু অ্যাক্ট যেগুলো ইনক্লুড করা হয়েছে enacted for the purpose of implementing land ceiling in the 9th schedule। তো 9th schedule এ মানে বলতে গেলে এখানে বলা আছে কেন ফর দ্য পারপাস অফ ইমপ্লিমেন্টিং 9 যে শিডিউল আছে 9th শিডিউলে ল্যান্ড সিলিংটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। কত সালে? 1964 এ। তো গোলকনাথ এই অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করেছিল, গোলকনাথ চ্যালেঞ্জ দ্য অ্যামেন্ডমেন্ট। তো পরবর্তীকালে ডিসিশন যখন দেয় সুপ্রিম কোর্ট, এই ডিসিশনটাই মেন ডিসিশন, যেখানে বলা আছে সুপ্রিম কোর্ট ওভাররুলড দ্য প্রিভিয়াস ডিসিশন ইন শঙ্করী প্রসাদ এন্ড সজ্জন সিং। দে আর শঙ্করী প্রসাদ এন্ড সজ্জন সিং এর যে প্রিভিয়াস ডিসিশনটা একটু আগে পড়লে, এই প্রিভিয়াস ডিসিশনটাকে বাতিল করলো। The lordship held that the parliament had no power to amend the constitution affecting fundamental rights under part 3। মেন প্রভিশন কি বললো? হ্যাঁ, পার্লামেন্টের পাওয়ার আছে, সে অ্যামেন্ড করতে পারবে, কিন্তু তা বলে ফান্ডামেন্টাল রাইটস কে এফেক্ট করে নয়, সেটাকে মানে বজায় রেখে তুমি অ্যামেন্ডমেন্ট করতে পারো। তবে হ্যাঁ, দ্য ডিসিশন ইন শঙ্করী প্রসাদ এন্ড সজ্জন সিং উড বি ইমপ্লিমেন্টেড এন্ড রিমেইন ভ্যালিড। তবে হ্যাঁ, যেহেতু কেসের ওই জাজমেন্টটা বাতিল করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এটা জানিয়েছে আপাতত যা জাজমেন্ট হয়ে গেছে ওটাকে আর সুপ্রিম কোর্ট চেঞ্জ করেনি। পরবর্তীকালে জাজমেন্ট দেওয়ার আগে এই খেয়ালটা রাখতে হবে যে তুমি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে কোনো কিছুই করতে পারবে না, তোমাকে যা করতে হবে ফান্ডামেন্টাল রাইটকে সঙ্গে নিয়েই করতে হবে। অর্থাৎ তুমি যাই অ্যামেন্ডমেন্ট করো না কেন, তুমি যাই অ্যামেন্ডমেন্ট করো না কেন সেটা পার্ট 3 কে বজায় রেখে করতে হবে। পার্ট 3 বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবে না, তোমাকে যা করতে হবে পার্ট 3 কে বজায় রেখেই করতে হবে। কারণ কি, এই যে দুটো কেস তোমায় বললো শঙ্করী প্রসাদ এন্ড সজ্জন সিং, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর ডিসিশনটা চেঞ্জ করেনি। কেন চেঞ্জ করেনি? কারণ যেটা হয়ে গেছে অ্যাজ এ রিমার্কেবল জাজমেন্ট, তো ঠিক আছে, ওকে, যেটা হয়ে গেছে ওটাকে ওভাররুল করে দিল যে ভবিষ্যতে যদি এরকম কোনো জাজমেন্ট বেরোয় তাহলে সেই জাজমেন্টটাকে বলতে গেলে ফান্ডামেন্টাল রাইট যদি এফেক্ট করে জাজমেন্ট হয় তাহলে সেটাকে ইনভ্যালিড হিসাবে ঘোষণা করা হবে। তবে বর্তমানে যেটুকু বেরিয়েছে সেইটুকুর ক্ষেত্রে ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। বলতে গেলে বর্তমানে আমাদের যা জাজমেন্ট হয় ফান্ডামেন্টাল রাইট মেনেই জাজমেন্ট হয়, কিন্তু যে দুটো যা বেরিয়ে গেছে ওই যে দুটো বলতে গেলে তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে জাজমেন্টটা বেরিয়েছে, সে দুটো যা হয়েছে। এরপর থেকে অলওয়েজ মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইট এফেক্ট করে কোনো কিছু করা যাবে না।